আসসালামু আলাইকুম, আমি তাহাজুল ইসলাম সাকিন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। জিকে ইংলিশ এরিয়া মার্কিং ব্যাচের আজকে মুক্তিযুদ্ধের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করা হবে। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তোমরা জানো ইতিমধ্যে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ পার্ট 1টা শেষ হয়েছে। আজকে পার্ট 2 এর মাধ্যমে আমরা সম্পূর্ণ মুক্তিযুদ্ধটাকে শেষ করব। আর আমাদের জিকে ইংলিশ এরিয়া মার্কিং ব্যাচের পাশাপাশি কিন্তু বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্সের এরিয়া মার্কিং ব্যাচটা চলমান আছে। আর আমাদের এই এরিয়া মার্কিং ব্যাচগুলোতে ভর্তি হলে তোমরা শুধুমাত্র এরিয়া মার্কিংই না, এরিয়া মার্কিংয়ের পাশাপাশি তোমরা পাচ্ছ 10,000 অনুশীলনী এমসিকিউ সম্বলিত একটা ডেডিকেটেড এক্সাম ব্যাচ এবং পার্সোনাল মেন্টরিংয়ের সুবিধা, যেখানে তোমরা মেন্টর হিসেবে টেলিগ্রামে পাচ্ছ সঞ্জিত ভাইয়াকে। আর আমাদের বায়োলজি, কেমিস্ট্রি ক্লাসগুলো সবগুলো সঞ্জিত ভাই নিয়েছেন এবং ক্লাসগুলো নেওয়া শেষ। ফিজিক্স, জিকে, ইংলিশের ক্লাসগুলো আমি নিচ্ছি এবং এই ক্লাসগুলো চলমান আছে। তো ভর্তি হতে চাইলে তোমরা আমাদের নিচে লিঙ্কে দেওয়া লিঙ্কের মাধ্যমে তোমরা যুক্ত হয়ে যাও। তো আমরা এখন পড়াশোনার ভিতরে ঢুকি। প্রথম টপিকটা আমাদের যেটা আজকে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন মুদ্রা, ডাক টিকিট, গণমাধ্যম। তো ডাক টিকিট সম্পর্কে যদি আমরা এখানে কিছু কথাবার্তা দেখতে পারো, আমাদের হচ্ছে ডাক টিকিটকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়। তো মুক্তিযুদ্ধ কালীন যে ডাক টিকিট, সেই ডাক টিকিটের ডিজাইনার ছিলেন হচ্ছে বিমান মল্লিক, এটা মনে রাখবে। আর মুক্তিযুদ্ধ পরবর্তী সময় যে প্রথম ডাক টিকিট, সেই ডাক টিকিটটা হচ্ছে 21 ফেব্রুয়ারি 1972 সালে এটা হচ্ছে ফার্স্ট পাবলিশ করা হয়। আর এটা ডিজাইনার ছিল হচ্ছে বিপি চিটনি। আর ছবিটা ছিল কি, সেখানে ডাক টিকিটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল। তোমরা যারা মোটামুটি ডাক টিকিট সম্পর্কে পরিচিত আছো দেখবে ডাক টিকিটে বিভিন্ন ধরনের ছবি দেওয়া থাকে। তো বাংলাদেশের যে প্রথম ডাক টিকিট স্বাধীনতা পরবর্তী সময়ে, ওই ডাক টিকিটে হচ্ছে তোমার বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি দেওয়া ছিল। আর যেহেতু এটা মনে রাখতে পারো এভাবে সহজ, কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি দেওয়া ছিল। আর হচ্ছে এটা কি 21 ফেব্রুয়ারি সর্বপ্রথম এটা পাবলিশ করা হয়। 21 ফেব্রুয়ারি পাবলিশ করে, 21 ফেব্রুয়ারি কি শহীদ দিবস, এই জন্য কি কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল। এরপর যদি আমরা দেখি, এখানে তিনজন সাংবাদিকের কথা বলা আছে। সাংবাদিক তিনজনের নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখানে তিনজন সাংবাদিক কে কে? ফার্স্ট অফ অল হচ্ছে সাইমন রিং, ইনি হচ্ছে ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক। তো এই ভাইটাই আমরা মনে রাখতে পারো, সাইমন রিংয়ের ড আছে আর এখানে ডেইলি টেলিগ্রাফের ডি আছে। সাইমন রিং কি সর্বপ্রথম বহির্বিশ্বে পাকিস্তানি বর্বরতার খবর প্রচার করেন। আর সাইমন রিংয়ের পর আরেকজনের নাম হচ্ছে অ্যান্থনি ম্যাসকারেনাস। অ্যান্থনি ম্যাসকারেনাসের নামটাও তিনি ছিলেন মর্নিং নিউজের রিপোর্টার। তো এখানে ম্যাসকারেনাসের এম আর হচ্ছে মর্নিং নিউজের এম, এভাবে তোমরা হচ্ছে এটা মনে রাখতে পারো। আর একজন ছিল কি বিবিসির মার্ক টালি। এই তিনজন সাংবাদিকের নাম মোটামুটি মনে রাখলেই হয়, এর বাইরে থেকে আসলে জানার দরকার হয় না। তারপর মুক্তিযুদ্ধে নারী মুক্তিযোদ্ধাদের অবদান, এটা একটা 3 স্টার টপিক, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, এটা যে কোনো ধরনের এডমিশনে তোমাদের লাগবে। তো মুক্তিযুদ্ধে বিশেষত তিনজন নারী মুক্তিযোদ্ধার নাম সবচেয়ে বেশি বলা হয়। তাদের মধ্যে তিনজন কে কে আছে? প্রথম হচ্ছে ডাক্তার সিতারা বেগম, তারামন বিবি এবং হচ্ছে কাকন বিবি। এদের ভিতর ডাক্তার সিতারা বেগম এবং হচ্ছে তারামন বিবি, এই দুজন হচ্ছে খেতাবপ্রাপ্ত এবং দুজন হচ্ছে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। আর যে কাকন বিবি, ইনি খেতাবপ্রাপ্ত না হলে ইনি হচ্ছে মুক্তি বেটি নামে পরিচিত। এর একটা টাইটেল আছে মুক্তি বেটি, এটা মনে রাখবে। আর সিতারা বেগম এখানে স্পেশাল। প্রথমত তোমাদের গত টপিকে পড়িয়েছিলাম বাংলাদেশ ফিল্ড হাসপাতাল সম্পর্কে। তো বাংলাদেশ ফিল্ড হাসপাতালে কমান্ডিং অফিসার হিসেবে হচ্ছে ডাক্তার সিতারা বেগম কর্মরত ছিলেন। আর উনিও হচ্ছে প্রথম খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা। আর উনি একজন মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী বিশেষত। তো এখান থেকে সিতারা বেগমটা একটু ভালো মতো পড়বা। সিতারা বেগম হচ্ছে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে কমান্ডিং অফিসার ছিলেন। আর যেহেতু প্রথম নারী বীর প্রতীক, এখানে এদের সেক্টর নাম্বারগুলো মনে রাখতে হবে। আগে সেক্টর নাম্বারগুলো বলে দেই। সিতারা বেগম ছিলেন হচ্ছে 2 নং সেক্টরে, কাকন বিবি ছিলেন হচ্ছে 11 নং সেক্টরে, আর তারামন বিবি ছিলেন 5 নং সেক্টরে। সো সিতারা বেগম যেহেতু প্রথম খেতাবপ্রাপ্ত, তার মানে ইনি হচ্ছে প্রথম দিকে কোনো একটা সেক্টরে থাকবে, এই জন্য এটা হচ্ছে কি ইনি 2 নং সেক্টরে আছে। আর তারামন বিবি যেহেতু সর্বশেষ খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা, এই জন্য এনার সেক্টর ছিল কি 11 নম্বর সেক্টরে। আর আরও একটা ভাবে সিতারা বেগমটা মনে রাখতে পারো। দেখো বাংলাদেশে যে ত্রিপুরায় ছিল হচ্ছে, ত্রিপুরার আগরতলায় হচ্ছে যে ফিল্ড হাসপাতাল, সেখানে তিনি কর্মরত ছিলেন। আর হচ্ছে ত্রিপুরার আগরতলার সাথে বাংলাদেশে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার যে পার্টটা, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পার্টটা। তো তোমরা জানো ব্রাহ্মণবাড়িয়া কত নম্বর সেক্টরে ছিল? 2 নম্বর সেক্টর বা 3 নম্বর সেক্টরে আংশিক ছিল। সো 2 নম্বর সেক্টরে, এই জন্য ওনাকে হচ্ছে মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করা হয়। আর কাকন বিবি ছিলেন কত নম্বরে? তিনি হচ্ছে 5 নম্বর সেক্টরে ছিলেন। কাকন বিবির নামে দেখো তোমাদের 5টা ওয়ার্ড আছে, কাকন বিবি। সো এটি কি 5 নম্বর সেক্টরে যুদ্ধরত ছিলেন। তারপর মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান, এখান থেকে কয়েকজন বিদেশির নাম একদম না বললেই নয়। যেমন হচ্ছে কি একটু আগে সাইমন রিংয়ের কথা বললাম, তারপর হচ্ছে অ্যালেন গিন্সবার্গ, জর্জ হ্যারিসন, এরপর হচ্ছে এখানে SW ওয়াটারল্যান্ড, আর হচ্ছে অ্যান্থনি ম্যাসকারেনাস, এডওয়ার্ড কেনেডি। মোটামুটি সবগুলো এখানে ইম্পর্টেন্টগুলোই তোমাদের লেখা হয়েছে। তো এখানে প্রথম যে হচ্ছে ইনি হচ্ছে সাইমন রিং। সাইমন রিং হচ্ছে ইনি ডেইলি টেলিগ্রাফের সাইমন রিং হচ্ছে ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক ছিলেন বা রিপোর্টার ছিলেন তোমরা বলতে পারো। তোমাদের আগেই বলেছি কি ড্রিং থেকে তুমি হচ্ছে এখানে কি ডেইলি টেলিগ্রাফ ডি দ্বারা মনে রাখবে।
আর হচ্ছে সাইমন রিং প্রথমত কি 25শে মার্চের যে একটা প্রতিবেদন করেছিলেন, 25শে মার্চের প্রতিবেদনটা কি পরে বহির্বিশ্বে পাকিস্তানিদের বর্বরতাকে প্রচার করেছেন। তো তিনি যে প্রতিবেদনটা করেছিলেন, প্রতিবেদনের শিরোনাম এমন ছিল, ট্যাঙ্ক ক্রাশ রিভোল্ট ইন পাকিস্তান। লিখে দিচ্ছি, প্রতিবেদনের শিরোনাম ছিল হচ্ছে ট্যাঙ্ক ক্রাশ রিভোল্ট ইন পাকিস্তান। মনে রাখবা, সাইমন রিং হচ্ছে 25শে মার্চ ট্যাঙ্ক ক্রাশ রিভোল্ট ইন পাকিস্তান শিরোনামে হচ্ছে ডেইলি টেলিগ্রাফে একটা প্রতিবেদন প্রচার করেন। তারপর আমরা দেখতে পারি মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ, তার এই বিখ্যাত একটা কবিতা আছে সেপ্টেম্বর অন যশোর রোড। এই কবিতাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একদম না পড়লেই নয়, এটা ভুল করা যাবে না। আর এই কবিতাটা ছিল হচ্ছে একটা 152 লাইনের কবিতা, মনে রাখবে। অ্যালেন গিন্সবার্গের কবিতার নাম কি? সেপ্টেম্বর অন যশোর রোড। তারপর হচ্ছে জর্জ হ্যারিসন, তোমরা জানো সবাই কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল, এটা নিয়ে সামনে ডিটেলস আলোচনা করতেছি। প্রথমে এটুকু জেনে রাখো, জর্জ হ্যারিসন কি কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী ছিলেন। এখানে আরও অনেক শিল্পী ছিলেন, পণ্ডিত রবিশঙ্কর, বব ডিলান, তো এদের ভিতর প্রধান শিল্পী ছিলেন কি জর্জ হ্যারিসন। তারপর পণ্ডিত রবিশঙ্কর, ইনি হচ্ছে একজন ভারতীয় সিতারাবাদক ছিল, সিতারাবাদক মনে রাখবা, তিনি হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশে একজন শিল্পী ছিলেন। তারপর মাদার মারিও ভেরেনজি, ইনি হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা, মাদার মারিও ভেরেনজি কি ছিলেন? মুক্তিযুদ্ধে নিহত প্রথম বিদেশি নাগরিক। তিনি কি করতেন? তিনি হচ্ছে যে আহত ছিল বা মুক্তিযোদ্ধা ছিল তাদের কি হচ্ছে গির্জায় আশ্রয় দিতেন, গির্জায় আশ্রয় দিতেন মাদার মারিও ভেরেনজি। তারপর হচ্ছে এসডব্লিউ ওয়াটারল্যান্ড। এসডব্লিউ ওয়াটারল্যান্ড সম্পর্কে আগেও বলেছি, তিনি হচ্ছে কি 2 নং সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন এবং তিনি একজন ডাচ নাগরিক। আর বিদেশি হিসাবে কি একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ হচ্ছে কি ডব্লিউ.এস. ওয়াটারল্যান্ড ছিলেন। আর এখান থেকে আরেকটা ইনফো চাইলে মনে রাখতে পারো, মাদার মারিও ভেরেনজি ইনি কি ছিলেন? একজন ইটালীয় নাগরিক ছিলেন, ইটালীয় নাগরিক ছিলেন। তারপর এডওয়ার্ড এম কেনেডিকে হচ্ছে বাংলাদেশের পরম বন্ধু বলা, এটা মনে রাখবে, বাংলাদেশের পরম বন্ধু হিসেবে খ্যাত। কেন এটা বেশি একটা দরকার হয় না, তাও জেনে রাখতে পারো। তিনি হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানের জন্য সিনেটে, যে আমেরিকান সিনেটে যে প্রস্তাব উত্থাপিত হয়েছিলেন, সেখানে তিনি সমর্থন দান করেছিলেন। এই জন্য এডওয়ার্ড কেনেডিকে বাংলাদেশের পরম বন্ধু বলা হয়। আর অ্যান্থনি মাসকারেনাস কি দ্য সানডে টাইমসে হচ্ছে পাকিস্তানের গণহত্যার কথা প্রকাশ করেন। এরপর সামনে দ্য কনসার্ট ফর বাংলাদেশ, এটাও একটা 3 স্টার টপিক, দ্য কনসার্ট ফর বাংলাদেশ। এখান থেকে তোমাদের মাস্ট এখান থেকে কয়েকটা ইনফো জানতেই হবে। যে কোনো ধরনের অ্যাডমিশন, এখনের অ্যাডমিশন বলো, তোমার পরবর্তীতে বিসিএস বলো, বা যে কোনো ধরনের ভার্সিটি অ্যাডমিশনে কনসার্ট ফর বাংলাদেশ থেকে কয়েকটা ইনফো মাস্ট লাগবেই। তো ইনফোগুলো কি ফার্স্টে দেখি। কনসার্ট ফর বাংলাদেশ কত তারিখে আয়োজিত হয়? এটা হচ্ছে 1 আগস্ট 1971 সালে। কোথায় আয়োজিত হয়? নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ার গার্ডেন। ওকে, তারপর এখানে কনসার্ট ফর বাংলাদেশের কি জর্জ হ্যারিসন ছিলেন কি কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী। ওকে, তিনি একটা গান ছিল, যে গানটা গেয়েছিলেন, গানের নাম ছিল বাংলাদেশ বাংলাদেশ। এবার আরেকজন ছিলেন কি পণ্ডিত রবিশঙ্কর কি তিনি একজন সিতারাবাদক ছিলেন, এবং কি তিনি বাংলার ধুন নামের কি একটি গান এখানে। তারপর হচ্ছে এখানে বব ডিলানও তিনি একজন শিল্পী ছিলেন, এবং তোমরা জানো যে বব ডিলান কিন্তু 2016 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। সো ওই কনসার্ট ফর বাংলাদেশে বব ডিলানের মতো শিল্পীরাও ছিলেন, নোবেল যারা বর্তমানে নোবেল পেয়েছেন, এত বড় মাপের শিল্পীরাও কিন্তু সেখানে পারফর্ম করেছে। আর এখানে যে ব্যান্ড গান করেছে কনসার্ট ফর বাংলাদেশে, ব্যান্ডের নাম ছিল দ্য বিটলস। ব্যান্ডের নাম ছিল কি? দ্য বিটলস, এটা মনে রাখতে হবে। আর এখান থেকে যে অর্থগুলো এসেছিল, এই অর্থগুলো সম্পূর্ণটা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধে জন্য দান করা হয়েছে। সো কনসার্ট ফর বাংলাদেশ টপিকটা তোমাদের এখানে যা যা ইনফো দাগিয়ে দিয়েছি, এর বাইরে থেকে তোমাদের কিছুই আসবে না। এই টপিকগুলো থেকে পড়লেই কনসার্ট ফর বাংলাদেশে তোমাদের জন্য কভার হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখি আমাদের মুক্তিযুদ্ধের বৃহৎ শক্তি সম্পর্কে। তো তোমরা জানো মুক্তিযুদ্ধ কিন্তু একটা যে কোনো ধরনের যুদ্ধে অবশ্যই কিছু পক্ষ শক্তি থাকবে, কিছু বিপক্ষ শক্তি থাকবে। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের পক্ষ শক্তি ছিল মূলত, যদি আমরা বলি, 2টা পক্ষ শক্তি ছিল খুব শক্তিশালী। তাদের ভিতর প্রধানত ছিল ভারত, আর দ্বিতীয়ত ছিল কি সোভিয়েত ইউনিয়ন। পাশাপাশি কি যুক্তরাজ্য আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। আর একদম প্রধান বিরোধিতাকারী শক্তি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কি চীন। তো তোমরা জানো আমাদের সমর্থনকারী রাষ্ট্র হিসেবে ভারত কিন্তু প্রথম থেকেই আমাদের মুক্তিযুদ্ধের সমর্থন দিয়ে এসেছে। বিশেষ করে ভারতের যে প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন,
ইন্দিরা গান্ধী, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং প্রায় 1 কোটি শরণার্থী আশ্রয় দিয়েছে। ভারত বাংলাদেশের 1 কোটি শরণার্থী আশ্রয় দিয়েছে, প্লাস কি করেছে, আমাদের যে গেরিলা বাহিনী বা নিয়মিত বাহিনী তাদের কি প্রশিক্ষণ দিয়েছে। এবং এজন্য হচ্ছে ভারতকে আমাদের প্রধান বন্ধু রাষ্ট্র বলা হয় মুক্তিযুদ্ধের। পাশাপাশি সোভিয়েত ইউনিয়নও কিন্তু আমাদের অনেকভাবে হেল্প করেছে। সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাজর ছিল সেটা ছিল কি, মার্কিন যুক্তরাষ্ট্র যে সপ্তম নৌবহর ভারত মহাসাগরে পাঠায় আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে, প্লাস হচ্ছে তারা বিভিন্ন সময় যুদ্ধবিরতির প্রস্তাবে তারা হচ্ছে ভেটো দান করত। তো এইসবের কারণে কি তারা প্রধান বিরোধীকারী রাষ্ট্র হিসেবে পরিচিত হয়ে গেছিল। আর এই যে তারা যখন সপ্তম নৌবহর পাঠায় ভারত মহাসাগরে, তার প্রতিবাদে বা তার প্রতিবাদ স্বরূপ তখন সোভিয়েত ইউনিয়ন অষ্টম নৌবহর পাঠায়। আর এই অষ্টম নৌবহর পাঠানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র তখন পিছু হটতে বাধ্য হয়। আর আমরা আরও কিছু যদি এখান থেকে ইনফরমেশন জানি যেগুলো গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সোভিয়েত ইউনিয়নের যে প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্টের নাম ছিল কি নিকোলাই পদগর্নি। আর যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন কি এডওয়ার্ড হিথ। আর যুক্তরাজ্যের তখন হচ্ছে যে রানী ছিলেন, তোমরা তো জানো যুক্তরাজ্যে কি রাজতান্ত্রিক বা পরিবারতান্ত্রিকও একটা শাসন ব্যবস্থা আছে। সেখানে রানী ছিলেন কে, রানী ছিলেন হচ্ছে রানী দ্বিতীয় এলিজাবেথ। ছিলেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সময় তোমার হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। আর তৎকালীন সময়ে কি চীনও আমাদের ক্ষেত্রে কি জাতিসংঘে ভেটো প্রদান করেন। আচ্ছা, তারপর এখানে আমরা হেনরি কিসেঞ্জারের একটা কথা আছে। হেনরি কিসেঞ্জার কিন্তু বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছে, মানে কটাক্ষ করে বলেছেন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি। আর তিনি কি মার্কিন যে নিরাপত্তা পরিষদ, সে নিরাপত্তা পরিষদে তিনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। এবার বাংলাদেশকে স্বীকৃতিকারী প্রধান দেশসমূহ, অবভিয়াসলি এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা আমি চাইলে 5 স্টার টপিক দিতে পারি। এটা 2024 মেডিকেল এডমিশনের এখান থেকে কোশ্চেন এসেছিল। সো এই টপিক বাদ দিলে তোমরা মেডিকেল এডমিশনের চান্স পাবা না, সোজা কথা। এই টপিকটা তোমাদের জানতেই হবে। তো প্রথম বাংলাদেশকে তোমাদের যদি আসে, এখানে তোমার স্লাইডে দেওয়া আছে প্রথম দেশ ভুটান ও ভারত, বাট স্পেসিফিক্যালি যদি প্রথম দেশের কথা বলে, প্রথম দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি হচ্ছে ভুটান। ভুটানের পরবর্তী কিছু সময় পর ভারত স্বীকৃতি দেয় এবং দুটো স্বীকৃতি কত তারিখে দেয়? দুটো স্বীকৃতি 6 ডিসেম্বর 1971 সালে দেওয়া হয়। সো কি বলেছি, প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হচ্ছে ভুটান, ভুটানের পর তারপর হচ্ছে কি ভারত স্বীকৃতি দেয়, কিন্তু দুটো দেশ 6 ডিসেম্বর 1971 সালে স্বীকৃতি দেয়। আচ্ছা, তারপর আমাদের কাছে আসে কি প্রথম এশীয় মুসলিম দেশ। প্রথম এশীয় মুসলিম দেশ হিসেবে কারা স্বীকৃতি দেয়? এশীয় মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। স্পেসিফিক্যালি যখন কি এশীয় কথাটা থাকবে, এশীয় মুসলিম হিসেবে কি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। তারপর প্রথম ইউরোপীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি কারা দেয়? সেটা হচ্ছে পূর্ব জার্মানি। এখন তোমার কথা হচ্ছে, এখানে যদি পূর্ব জার্মানি অপশনে না থাকে তখন তোমরা কি দিবে? তখন হচ্ছে তোমরা দিবে হচ্ছে পোল্যান্ড। ওকে, তো প্রথম ইউরোপীয় কারা স্বীকৃতি দেয়? তারা হচ্ছে পূর্ব জার্মানি। আর পূর্ব জার্মানি না থাকে তখন তোমরা এখানে অপশনে যদি পোল্যান্ড থাকে তোমরা হচ্ছে পোল্যান্ডটা দিবে। এরপর আসে পঞ্চশক্তি রাষ্ট্রের মধ্যে প্রথম স্বীকৃতি দেয় কে? সোভিয়েত ইউনিয়ন। তোমরা জানো পঞ্চশক্তি রাষ্ট্র বলতে কি বোঝায়? পঞ্চশক্তি রাষ্ট্র বলতে 5টা প্রধান দেশ, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, ফ্রান্স এবং জাপান। এই যে 5টা পঞ্চশক্তির দেশ বা মূল 5টা যে শক্তিশালী দেশ, এই 5টা দেশের ভিতর প্রথম যে স্বীকৃতি জানায় হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তারপর উপসাগরীয় বা কি গালফ কান্ট্রির মধ্যে, উপসাগরীয় অন্য নাম হচ্ছে গালফ কান্ট্রিগুলোর মধ্যে প্রথম বাংলাদেশের স্বীকৃতি হচ্ছে কুয়েত। তোমরা জানো গালফ কান্ট্রি বলতে কি বোঝায়? পারস্য একটা উপসাগর আছে, পারস্য উপসাগর দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে কি পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগর। পারস্য উপসাগরের পার্শ্ববর্তী 6টা দেশকে হচ্ছে যারা গালফ কর্পোরেট কাউন্সিলের অধীনে, এই 6টা রাষ্ট্রকে হচ্ছে গালফ কান্ট্রি বলে। গালফ কান্ট্রিগুলো কি কি দেখতে পারো? কুয়েত, সৌদি আরব, বাহারাইন, কাতার, ইউএই এবং ওমান। সো গালফ কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশকে সর্বপ্রথম কারা স্বীকৃতি দেয়? সর্বপ্রথম স্বীকৃতি দেয় হচ্ছে কুয়েত। এই গালফ কান্ট্রি নিয়ে তোমাদের আরো সামনে ইন্টারন্যাশনাল টপিকের ভিতর ডিটেলস আলোচনা করা হবে।
তারপর পাকিস্তান বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয়, এটা ইম্পর্টেন্ট। পাকিস্তান বাংলাদেশে স্বীকৃতি দেয় 22 ফেব্রুয়ারি 1974 সালে। আর বাংলাদেশকে সর্বশেষ 150তম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় চীন, সেটা 31 আগস্ট 1975 সালে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান কান্ট্রি ছিল কি, সেনেগাল। এবং সেনেগাল কিন্তু প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। আর প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় কারা, ইরাক। তারপর এখানে আর কিছু খুচরো ইনফরমেশন আছে যেগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তাও দেখে রাখতে পারো। যেমন প্রথম উত্তর আমেরিকার দেশ হিসেবে কি বারবাডোস বাংলাদেশকে স্বীকৃতি দেয়। দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে কি ভেনিজুয়েলা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তারপর ওশেনিয়ার দেশ হিসেবে কি টোঙ্গা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তো তোমাদের আবার বলে দিচ্ছি এখানে ভেরি ইম্পর্টেন্ট টপিক কোনটা কোনটা। প্রথম দেশ হিসেবে কারা স্বীকৃতি দেয়, প্রথম দেশ হিসেবে বাংলাদেশে স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান এবং ভারত, পরবর্তীতে কত তারিখ, 6 ডিসেম্বর 1971 সালে। তারপরে প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি দেয় কারা, প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি হচ্ছে ইরাক। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বা প্রথম মুসলিম দেশ হিসেবে, ওভারঅল কিন্তু এটা কিন্তু সেনেগাল কিন্তু যে এটা কিন্তু প্রথম আফ্রিকান প্লাস কি প্রথম মুসলিম দেশ হিসেবে, সেনেগাল কিন্তু একটা মুসলিম দেশ। তো প্রথম আফ্রিকান বা প্রথম মুসলিম দেশ হিসেবে যে স্বীকৃতি দেয় এটা কি, এটা হচ্ছে তোমার সেনেগাল। তারপর হচ্ছে তোমার পাকিস্তান স্বীকৃতি দেয় কবে, পাকিস্তান স্বীকৃতি দেয় 1974 সালে। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপিয়ান কান্ট্রি কোনটা, এটা হচ্ছে যা পূর্ব জার্মানি, পূর্ব জার্মানি না থাকলে কি পোল্যান্ড হবে। সো এখানে এই ইনফোগুলো একটু ভালো মতো পড়তে হবে। তারপর আমরা চলে যাই তোমাদের সেই বোরিং টপিকে, সেই হেক্টিক টপিক, মুক্তিযুদ্ধের সম্পর্কিত যে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এসব নিয়ে। তো প্রথম আমরা কিছু গুরুত্বপূর্ণ ভাইটাল ইনফোগুলো জেনে নিই, এগুলো নিয়ে ডিটেলসে পরে আলোচনা করব। যা কিছু প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কি ছিল, রাইফেল রোটি আওরাত, রেটি না, এটা হবে রোটি আওরাত, রাইফেল রোটি আওরাত। এটা কে লিখেছেন, এটা লিখেছেন হচ্ছে আনোয়ার পাশা। প্রথম নাটক কি, পায়ের আওয়াজ পাওয়া যায়, প্রথম নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, লিখেছেন কি শামসুল হক। প্রথম কবিতা কি, স্বাধীনতা তুমি, লিখেছেন হচ্ছে শামসুর রহমান। কবিতা লিখেছেন কি শামসুর রহমান, আর নাটক লিখেছেন কি শামসুল হক। এটা মনে রাখবা, নাটক হচ্ছে শামসুল হক, কবিতা হচ্ছে শামসুর রহমান। তারপর দেখো প্রথম জাতীয় পতাকা, বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা নকশাকারকে শিবনারায়ণ দাস, এটা মাস্ট মনে রাখবা। আর এখানে আরেকটা কথা আছে, প্রথম জাতীয় পতাকা নকশাকার শিবনারায়ণ দাস, এটা কি, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা ছিল এটা। আর বাংলাদেশের যে বর্তমান যে পতাকা, বর্তমান পতাকার হচ্ছে নকশাকার হচ্ছেন পটুয়া কামরুল হাসান। সো এই দুটো ভুল করা যাবে না। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা নকশাকার ছিল হচ্ছে শিবনারায়ণ দাস, সেখানে কি বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা ছিল। আর বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা নকশাকারকে পটুয়া কামরুল হাসান। তারপর বাংলাদেশের প্রথম হানাদার মুক্ত জেলা কি, বাংলাদেশের প্রথম হানাদার মুক্ত হচ্ছে জেলা যশোর। আর তোমরা জানো 6 ডিসেম্বর ভুটান যেহেতু বাংলাদেশের স্বীকৃতি দেয়, তার মানে কি 6 ডিসেম্বরই বাংলাদেশ প্রথম হানাদার মুক্ত বা স্বাধীন হয়। দ্যাটস ওয়াই কি প্রথম হানাদার মুক্ত জেলা যশোর, কত তারিখ, 6 ডিসেম্বর। বাংলাদেশের প্রথম ভাস্কর্য বা মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্যের নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গী, জয়দেবপুর, গাজীপুর। তো তোমাদের প্রথম পার্টি কিন্তু আমি বলেছি গাজীপুরের জয়দেবপুরে কি প্রথম মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রাম করে তোলা, এজন্য কি প্রথম সশস্ত্র সংগ্রামও হয় গাজীপুরে। আর কি প্রথম ভাস্কর্য সেটা হচ্ছে গাজীপুর জয়দেবপুর। আর বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়, ঢাকার সেগুনবাগিচায় ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এটা হচ্ছে ঢাকার আগারগাঁওতে। ওকে, বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর ছিল কোথায়, সেগুনবাগিচা, কিন্তু বর্তমানে এটা অবস্থিত হচ্ছে ঢাকার আগারগাঁওতে। তারপর চলচ্চিত্র প্রামাণ্যচিত্র, প্রথম প্রামাণ্যচিত্র ছিল কি স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইড কার, জহির রায়হান। এই ইনফোটা মাস্ট মনে রাখতেই হবে। আর প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র, দেখো প্রথম প্রামাণ্যচিত্র বলতে কিন্তু ছোট যে চলচ্চিত্র এটাকে বোঝায়। আর প্রথম পূর্ণাঙ্গ চিত্র ছিল হচ্ছে ওরা 11 জন, এটা কার ছিল, চাষী নজরুল ইসলামের। তারপর প্রথম শহীদ বুদ্ধিজীবী, এটাও তোমাদের মাস্ট জানতে হবে। প্রথম শহীদ বুদ্ধিজীবী কে ছিলেন, এখানে একটু ভুল আসছে, ডক্টর মোহাম্মদ শামসুর রহমানটা হবে না, এটা হচ্ছে ডক্টর শামসুজ্জোহা। শামসুর রহমান না, ডক্টর
ডক্টর শামসুজ্জোহা, তিনি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং তিনি কখন স্বাধীন হন? 1969 সালের গণ অভ্যুত্থানে। তিনি 1969 সালে গণ অভ্যুত্থানে শহীদ হন। তো এখান থেকে যেগুলো দাগাই দেওয়া মোটামুটি ইম্পর্টেন্ট, ভালো মতো এখান থেকে পড়তে হবে। তারপর আসি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। আচ্ছা, প্রথম চলচ্চিত্র সমূহ এটা তোমাদের আগেই দেখানো হয়েছে, প্রামাণ্য চলচ্চিত্র, পূর্ণাঙ্গ চলচ্চিত্র দুইটাই দেখানো হয়েছে। তো এখান থেকে তোমাদের কিছু কথাবার্তা বলতেছি। প্রথম প্রামাণ্য চলচ্চিত্র ছিল কি? স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইডের কি ছিল? জহির রায়হান। তো জহির রায়হানের আরও কিছু চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র যেটা আমাদের জানতে হবে, সেটা জানার জন্য আমি তোমাদের কাছে ছোট নেমোনিক্স দিচ্ছি। নেমোনিক্সের মাধ্যমে তুমি ইজিলি এটা মনে রাখতে পারবে। নেমোনিক্সটা হচ্ছে এমন, গ্লাস। গ্লাসে জিতে কি? জিতে হচ্ছে জহির রায়হান। জহির রায়হান। তারপর এলে কি? এলে হচ্ছে লেট দেয়ার বি লাইট। লেট দেয়ার বি লাইট, এলে। এতে হচ্ছে এতে হচ্ছে কি? এ স্টেট ইজ বর্ন। এ ফর এ স্টেট ইজ বর্ন। আর এসে কি? এসে হচ্ছে স্টপ জেনোসাইড। তোমাদের যদি হচ্ছে জহির রায়হানের চলচ্চিত্রগুলো বা প্রামাণ্য চিত্রগুলো একটা লিস্ট করে দেয়, তাহলে দেখতে পাবে, একটা টেবুলেটেড ফর্ম করে দিচ্ছি। আচ্ছা, জহির রায়হান, জহির রায়হান। সো প্রথমে কি বলেছিলাম? লেট দেয়ার বি লাইট। দেয়ার বি লাইট। তারপর কি? এ স্টেট ইজ বর্ন। আর হচ্ছে কি? স্টপ জেনোসাইড। সেটা তোমরা কি দ্বারা মনে রাখতে পারো? গ্লাস দ্বারা মনে রাখতে পারো। জি ফর জহির রায়হান, এলে হচ্ছে কি? লেট দেয়ার বি লাইট। এতে হচ্ছে এ স্টেট ইজ বর্ন। এস ফর কি? স্টপ জেনোসাইড। জহির রায়হানটা কিন্তু তোমাদের মাস্ট মনে রাখতেই হবে। সো জহির রায়হান কিন্তু 3 স্টার। জহির রায়হান হচ্ছে একটা 3 স্টার টপিক। আচ্ছা, তারপর অন্যান্য কিছু প্রামাণ্য চিত্র। প্রথমে আমরা হচ্ছে চাষী নজরুল ইসলাম এটা দেখবো। একটা কথা মনে রাখবা, চাষী নজরুল ইসলাম কিন্তু একজন মুক্তিযুদ্ধকালীন খুব বিখ্যাত একজন পরিচালক ছিল। তো চাষী নজরুল ইসলামের যে চলচ্চিত্রগুলো, চাষী নজরুল ইসলামের চলচ্চিত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো চাষী নজরুল ইসলামের চলচ্চিত্রগুলো তোমাদের একটু ভালো মতো পড়তে হবে। যেভাবে জহির রায়হানের চলচ্চিত্রগুলো ইম্পর্টেন্ট ছিল, চাষী নজরুল ইসলামের চলচ্চিত্রগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। সো চাষী নজরুল ইসলামের চলচ্চিত্র কি কি আছে? হাঙর নদী, গ্রেনেড, আর হচ্ছে সংগ্রাম। আরও একটা আছে, সেটা হচ্ছে ওরা 11 জন। লিখে দিচ্ছে এখানে, ওরা 11 জন। সো এখন কিভাবে মনে রাখা যায় দেখি তো, এটা কি নেমোনিক দ্বারা মনে রাখা যায় চাষী নজরুল ইসলামেরটা? তো আমরা চাষী নজরুল ইসলামেরটা যে নেমোনিকটা দিচ্ছি, এটা দেখো, এটা হচ্ছে চাষী ও 11 জন, 11 জনের হাঙরের সাথে সংগ্রাম। সেখান থেকে কি হচ্ছে? চাষী দিকে চাষী নজরুল ইসলাম, চাষী ও 11 জনের হাঙরের সাথে সংগ্রাম। 11 জন কি? ওরা 11 জন। হাঙর কি? হাঙর হচ্ছে হাঙর নদী, গ্রেনেড, এবং সংগ্রাম কি? সংগ্রাম হচ্ছে সংগ্রাম। সো আবার দেখো, চাষিতে কি? চাষিতে হচ্ছে চাষী নজরুল ইসলাম। তারপর হচ্ছে 11তে কি? 11তে হচ্ছে ওরা 11 জন। হাঙর কি? হাঙরে হচ্ছে হাঙর নদী, গ্রেনেড, এবং সংগ্রাম। সো এখানে একটা এক্সট্রা ইনফো যেটা দিয়ে রাখছে, হাঙর নদী গ্রেনেড, এটা কিন্তু চলচ্চিত্র। চলচ্চিত্রটার কি পরিচালক হচ্ছে চাষী নজরুল ইসলাম। বাট হাঙর নদী গ্রেনেড কিন্তু মেনলি একটা উপন্যাস, এবং হাঙর নদী গ্রেনেড উপন্যাসটা কিন্তু রচয়িতা ছিলেন হচ্ছে সেলিনা হোসেন। সো এইখানে এটা তোমার যদি চলচ্চিত্র হিসেবে আসে, চলচ্চিত্র হিসেবে এটা ছিল হচ্ছে চাষী নজরুল ইসলাম। বাট হাঙর নদী গ্রেনেড যদি উপন্যাস হিসেবে আসে, এটা হচ্ছে সেলিনা হোসেন। সেলিনা হোসেন। আচ্ছা,
তারপর হচ্ছে হুমায়ুন আহমেদের চলচ্চিত্র। হুমায়ুন আহমেদের চলচ্চিত্র ছিল আগুনের পরশমণি এবং শ্যামল ছায়া। এগুলো কিন্তু হুমায়ুন আহমেদের উপন্যাস ছিল, উপন্যাস থেকে চলচ্চিত্র করা হয়েছে। সো আমরা যদি হুমায়ুন আহমেদের উপন্যাসগুলো দেখি, তোমরা দেখতে পাবে হুমায়ুন আহমেদের কী কী উপন্যাস ছিল। হুমায়ুন আহমেদের উপন্যাস ছিল হচ্ছে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প এবং কি সূর্যের দিক। এগুলো কি হুমায়ুন আহমেদের উপন্যাস ছিল। তো হুমায়ুন আহমেদের উপন্যাসগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে কি হুমায়ুন আহমেদের চলচ্চিত্রগুলো মনে রাখতে পারবো। সো হুমায়ুন আহমেদের উপন্যাসগুলো মনে রাখার জন্য আমরা একটা নেমোনিক দিচ্ছি। এই নেমোনিকটা দ্বারা তোমরা হুমায়ুন আহমেদের উপন্যাসগুলো ইজিলি মনে রাখতে পারবে। যেমন হুমায়ুন আহমেদের এখানে কয়েকটা উপন্যাস আছে, যেটা ছন্দটা হচ্ছে দেখো, ধরো তিনজন ভাই, তিন ভাইয়ের নাম কি কি? হুমায়ুন, শ্যামল এবং অনিল। হুমায়ুন, শ্যামল, অনিল এরা হচ্ছে কি তিন ভাই। এরা হচ্ছে তোমার জ্যোৎস্নায় বসে, জ্যোৎস্না রাতে, কোনো একদিন জ্যোৎস্না রাতে ধরো বাইরের উঠানে বসে কি আগুন পোহাচ্ছিল, জ্যোৎস্নায় আগুন পোহাচ্ছিল। তো কি বলছি এটা মনে রাখবে, হুমায়ুন, শ্যামল এবং অনিল তিনজন ভাই কোনো একদিন জ্যোৎস্নাস্নাত রাতে আগুন পোহাচ্ছিল। সো আমরা হচ্ছে তাহলে এখান থেকে কিভাবে মনে রাখতে পারি, এখানে হুমায়ুন, হুমায়ুন মানে হচ্ছে কি হুমায়ুন আহমেদ, ওকে। শ্যামল দ্বারা আমরা কি মনে রাখবো, শ্যামল দ্বারা মনে রাখবো হচ্ছে আমরা শ্যামল ছায়া। শ্যামল দ্বারা আমরা মনে রাখতেছি কি শ্যামল ছায়া। আচ্ছা, অনিল দ্বারা আমরা কি মনে রাখতেছি, অনিল দ্বারা আমরা মনে রাখবো হচ্ছে অনিল বাগচির একদিন। এটা এখানে লেখা নাই, আমি লিখে দিচ্ছি। এটা কি অনিল বাগচির একদিন। আচ্ছা, তারপর কি আছে, জ্যোৎস্না দ্বারা আমরা মনে রাখতে পারি কি, জ্যোৎস্না দ্বারা মনে রাখতে পারি জ্যোৎস্না এবং জননীর গল্প। আচ্ছা, তারপর একটা কি আছে আগুন, আগুন দ্বারা আমরা মনে রাখতে পারি কি আগুনের পরশমণি। আর আগুনের সাথে সম্পর্কযুক্ত কি সূর্য, তো সূর্যের দিক। সো আমরা কি হুমায়ুন, শ্যামল, অনিল তিন ভাই জ্যোৎস্নায় আগুন পোহাচ্ছিল। আমরা এই নেমোনিকটা দ্বারা কি হুমায়ুন আহমেদের চলচ্চিত্র প্লাস উপন্যাসগুলো সহজে মনে রাখতে পারবো। আচ্ছা, তারপর এখানে আর কি আছে, এখানে আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মুক্তির গান, মুক্তির কথা, কি তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ। এটা কিভাবে মনে রাখবে, দেখো মতে মুক্তি, মুক্তি, মাসুদ, মাসুদ মানে কি যেখানে ম আছে মানে কি মুক্তির গান, মুক্তির কথা, দুই জায়গায় ম আছে। তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ এই দুটোতেও কি তোমার ম আছে। প্লাস তাদের আরো একটা প্রামাণ্যচিত্র আছে মনে রাখতে পারো, এটার নাম হচ্ছে মাটির ময়না। এটাও কি ম দিয়ে, মাটির ময়না। সো তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদের কি সব প্রামাণ্যচিত্র বা চলচ্চিত্রগুলো কি ম দ্বারা, মুক্তির গান, মুক্তির কথা, তারপর কি মাটির ময়না। তারপর হচ্ছে একটা প্রামাণ্যচিত্র আছে তানভীর মোকাম্মেলের, সেটার নাম হচ্ছে 1971। তো তানভীর মোকাম্মেলের 1971 প্রামাণ্যচিত্র ছাড়াও আরও কিছু চলচ্চিত্র রয়েছে, যেমন চলচ্চিত্রগুলোর নাম হচ্ছে কি তানভীর মোকাম্মেলের নদীর নাম মধুমতি, জীবন ঢুলি। এছাড়াও আরও কয়েকটা আছে তানভীর মোকাম্মেলের, যেমন ধীরে বহে মেঘনা। সো তানভীর মোকাম্মেলের যেগুলো আছে, তানভীর মোকাম্মেলের এই উপন্যাসগুলো সব হচ্ছে কি তোমার নদীর নাম দিয়ে, দেখবা নদীর নামের সাথে সম্পর্ক রয়েছে তানভীর মোকাম্মেলের। তারপর হচ্ছে আমাদের এখানে আবার তোরা মানুষ হয়, এগুলো বেশি একটু ইম্পর্টেন্ট না, তাও মানে একটু দেখতে হয় যেন হচ্ছে তোমরা পরীক্ষা আসলে একবার যেন এমসিকিউর অপশনগুলো দেখলে বুঝতে পারো। যেমন আবার তোরা মানুষ হয়, এটা কি খান আতাউর রহমান। আর ধীরে বহে মেঘনা, এটা কি ধীরে বহে মেঘনা হচ্ছে আলমগীর কবির। আর যদি তোমার হচ্ছে নদীর নাম মধুমতি, জীবন ঢুলি, এছাড়াও আর কি আছে চিত্রা নদীর পার, রূপসা নদীর বাঁক, চিত্রা নদীর পার, রূপসা নদীর বাঁক, এগুলো হচ্ছে তানভীর মোকাম্মেল। তো তানভীর মোকাম্মেল হচ্ছে নদীর সাথে অনেক সখ্যতা ছিল, এই জন্য হচ্ছে তার নামগুলোর সাথে নদীর নাম আছে। যেমন আর কি আছে চিত্রা নদীর পার, আরটা হচ্ছে রূপসা নদীর বাঁক, রূপসা নদীর বাঁক। সো যেখানেই নদী আছে সেখানে কি তানভীর মোকাম্মেল। আর ধীরে বহে মেঘনা শুধুমাত্র এটা কি আলমগীর কবির। আর 71-এর যিশু গেরিলা, এই দুটোটার কি পরিচালক হচ্ছে নাসিরউদ্দিন ইউসুফ। বাট মনে রাখবে 71-এর যিশু
এটা কিন্তু একটা গল্প। আর 71 যিশু যে 71 যিশু একটা গল্প, বা তোমরা বলতে পারো হচ্ছে এটা 71 নিয়ে গঠিত একটা গ্রন্থ। 71 যিশুর কিন্তু আবার রচয়িতা হচ্ছে শাহরিয়ার কবির। ওকে, 71 যিশু শাহরিয়ার কবির রচয়িতা, কিন্তু এখান থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে, চলচ্চিত্র নির্মাণ করেছে নাসির উদ্দিন ইউসুফ। আর এখানে আরেকটা ইনফো তোমাদের হচ্ছে এক্সট্রা ইনফো দিয়ে রাখি, সেটা হচ্ছে অস্তিত্বে আমার দেশ। অস্তিত্বে আমার দেশ নামে একটা চলচ্চিত্র আছে। এই চলচ্চিত্রটা হচ্ছে আমাদের যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ছিলেন, এই মতিউর রহমানের জীবনী থেকে এটা নেওয়া হয়েছে। কি নাম? অস্তিত্বে আমার দেশ। অস্তিত্বে আমার দেশ। সো এটার পরিচালক কে? এটা পরিচালক হচ্ছে অস্তিত্বে আমার দেশ। এটা কিন্তু মেইনলি কি, এটা হচ্ছে তোমার ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে নিয়ে রচিত অস্তিত্বে আমার দেশ এটা। কিন্তু এটা রচয়িতা হচ্ছে কিন্তু, বা পরিচালক হচ্ছে খিজির হায়াত খান। আচ্ছা, এটা পরিচালক হচ্ছে অস্তিত্বে আমার দেশ, এটা পরিচালক হচ্ছে খিজির হায়াত খান। খিজির হায়াত খান। আর এটা কাকে নিয়ে লেখা? এটা কাকে নিয়ে তৈরি? এটা হচ্ছে মতিউর রহমানের জীবনী নিয়ে। মতিউর রহমানের জীবনী নিয়ে লেখা। সো চলচ্চিত্র মোটামুটি এখান থেকে এগুলো পড়লে হবে। আর একবার হচ্ছে তোমাদের রিক্যাপ করছি, চলচ্চিত্র বিশেষত চাষী নজরুল ইসলাম এবং জহির রেহান, এই দুটো ভালো মতো পড়তে হবে। আর পাশাপাশি কি হচ্ছে, যেখানে নদীর নাম দেখবা সেখানে হচ্ছে তানভীর মোকাম্মেল। আর অস্তিত্বে আমার দেশ, এটা রচয়িতা হচ্ছে খিজির হায়াত খান, বা পরিচালক খিজির হায়াত খান। আর এটা কি মতিউর রহমানের জীবনী নিয়ে তৈরি একটি চলচ্চিত্র। তারপর আসলে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, এটা আগেই বলেছি, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা প্রথম। এটা কার? এটা রচয়িতা হচ্ছে শামসুল হক। নরকের লাল গোলাপ, এটা রচয়িতাকে আলাউদ্দিন আল আজাদ। এটা মনে রাখবো, নরকের লাল গোলাপ, এখানে 3টা ওয়ার্ড আছে, আলাউদ্দিন আল আজাদ, লাল আল, এমনি করে মনে রাখবে, লাল আল। আর যে অরণ্যে আলো নেই, নীলিমা। দেখো যেখানে আলো নেই সেখানে কি একটা আবছা আবছা আবহাওয়া ভাব থাকে, তো নীলিমা দ্বারা বোঝায় কি, নীলের একটা শেড, হালকা একটা শেড, একটা আলো নেই, একটা নীলের হালকা একটা অন্ধকারাচ্ছন্ন শেড। তো এটা এইভাবে মনে রাখতে পারো, যে অরণ্যে আলো নেই, এটা কি নীলিমা ইব্রাহিমের লেখা। তারপর হচ্ছে উপন্যাস অবভিয়াসলি রাইফেল রুটি আওরাত, এটা মনে রাখতে হবে। রাইফেল রুটি আওরাত কি মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস, এটা লিখে হচ্ছে কি আনোয়ার পাশা। তারপর আসা হচ্ছে শওকত ওসমানের কিছু উপন্যাস আছে, এগুলো পড়তে হয়। শওকত ওসমানের উপন্যাসগুলো দেখো আমরা রিলেট করে পড়ার চেষ্টা করি। কিভাবে রিলেট করতেছি? প্রথম দেখো, আমরা মানে শওকত ওসমান, ধরো শওকত ওসমান তিনি একজন হচ্ছে ঔপন্যাসিক। তিনি কি দুজন পাকিস্তানি সৈনিককে কি তিনি হচ্ছে নেকড়ের সাথে তুলনা করেন, যেহেতু কি তারা বড় বড় গণহত্যা চালাতো। তো নেকড়ে কোথায় থাকে? নেকড়ে অবশ্যই জঙ্গলে থাকে। আর তারা যেহেতু নেকড়ের মতো মানুষ মারতো, যেহেতু কি তারা অবশ্যই জাহান্নামে যাবে, তারা তো হচ্ছে জাহান্নাম। তো এই জন্য কি এটা হচ্ছে কি জাহান্নামের সাথে রিলেটেড। সো কিভাবে মনে রাখা যায়? শওকত ওসমানের লেখাগুলো, দুজন পাকিস্তানি সৈনিক ছিল, তাদেরকে নেকড়ের সাথে তুলনা করছেন, এবং তারা কি নেকড়ে কি জঙ্গলে থাকে, তো নেকড়ে তো মানুষ মারে, নির্বিচারে মানুষ মেরেছে বাংলাদেশের তখন, তো এই জন্য কি তারা হচ্ছে জাহান্নামে তাদের স্থান হবে, তো এই জন্য কি জাহান্নাম হতে বিদায়। তো শওকত ওসমানের উপন্যাসগুলো আমরা এই নিউমেরিকটা দ্বারা মনে রাখতে পারবো। তারপর হচ্ছে হুমায়ুন আহমেদের নিউমেরিকটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, হুমায়ুন শ্যামল অনিল জ্যোৎস্নায় আগুন পোহাচ্ছিল, এখান থেকে তোমরা এটা মনে রাখতে পারবে। তারপর ওই যে বললাম সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্র, যেটা চলচ্চিত্রে কিন্তু পরিচালক ছিল কে? চাষী নজরুল ইসলাম। বাট হাঙর নদী গ্রেনেড যে উপন্যাসটা ছিল, এই উপন্যাসের উপন্যাসিক কে? সেলিনা হোসেন। হাঙর নদী গ্রেনেড এবং যুদ্ধ, দুইটার উপন্যাসিক হচ্ছে সেলিনা হোসেন। আমার বন্ধু রাশিদ, এটা কিন্তু একটা শিশুদোষ, এটার কিন্তু রচয়িতাকে মোহাম্মদ জাফর ইকবাল, এটা তোমরা অনেকেই পড়ছো হয়তো বা। তারপর অলাত চক্র কি? আহমেদ সফা। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তাও দেখে রাখা উচিত। মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্রকার আমজাদ হোসেন। এরপর আসো প্রবন্ধ এবং স্মৃতিকথা। প্রবন্ধ স্মৃতিকথার ক্ষেত্রে প্রথমত এখানে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, দেখতে পারো। আমি বীরঙ্গনা বলছি, এটা কি ডক্টর নীলিমা ইব্রাহিমের। আমরা কিন্তু একটা নাটক পড়েছি, এটা হচ্ছে যে অরণ্যে আলো নেই। আর ডক্টর নীলিমা ইব্রাহিমের হচ্ছে যে প্রবন্ধ, এটা একটা হচ্ছে প্রবন্ধ, এটা হচ্ছে কি আমি বীরঙ্গনা বলছি। আর ফেরারি ডায়েরি, এটা একটা স্মৃতিকথা, এটা কি আলাউদ্দিন আল আজাদের।
ওকে, এই দুইটা ভালো মতো পড়লেই হচ্ছে। তারপর অন্যান্য গ্রন্থ, এখান থেকে এইটা খুব ভালো মতো পড়তে হবে, এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র হাসান হাফিজুর রহমান, এটা কিন্তু 20 খণ্ডের একটি বই। কত খণ্ডের? 20 খণ্ডের একটি বই, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, এটা হাসান হাফিজুর রহমান সম্পাদিত। আর 56,000 বর্গমাইল, 56,000 বর্গমাইলের একটা গ্রন্থ, এটাও কি হুমায়ুন আজাদের। সো এটা মনে রাখতে হবে এখান থেকে। একটি জাতির জন্ম, এটা কার? জেনারেল জিয়াউর রহমান। যত জাতি যত জেনারেল জিয়াউর রহমান, আমরা করে মনে রাখবো, যত জাতি যত জেনারেল জিয়াউর রহমান। আবার 71-এর ভিতর বাহির কি? একে খন্দকার। একে খন্দকার কি ছিলেন? তিনি কিন্তু তৎকালীন সময় কি একে খন্দকার আমাদের মুক্তিযুদ্ধে খুব বড় একটা পদে ছিলেন। সো যেহেতু কি তিনি অনেক বড় পদে সবকিছু পরিচালনা করতেন, তো তিনি ভেতরের বাইরে সব কথাই জানতেন। দ্যাটস ওয়াই কি তার লেখার নাম কি ভেতরে বাইরে একে খন্দকার, এভাবে আমরা মনে রাখতে পারি এখান থেকে। আচ্ছা, তারপর আমরা আসি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প কবিতা সম্পাদিত গ্রন্থ। এখানে অনেক ইনফরমেশন আছে আসলে, এগুলো পরে একটু কষ্টদায়ক, তাও হচ্ছে আমি চেষ্টা করছি যতটা সহজ করে দেওয়া যায় তোমাদের সামনে, যতটা সহজভাবে উপস্থাপন করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রেইনকোট। রেইনকোট তোমরা পড়েছো সবাই ইন্টারমিডিয়েটে। রেইনকোট কি ছিল? আখতারুজ্জামান ইলিয়াসের। আর একটা ছিল কি? অপঘাত। তো আমরা দেখো যারা রেইনকোট পড়েছো সবাই জানো রেইনকোট গল্পে কি হয়, যে রেইনকোটের যে লেখক ছিল তাকে কি তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে কিন্তু হচ্ছে আঘাত করা হয় একটা পর্যায়ে। সো রেইনকোট অপঘাত দুটোটাই কি আখতারুজ্জামান ইলিয়াসের রচিত গল্প, মনে রাখবে গল্প। আর কবিতার ক্ষেত্রে আমরা যদি কিছু দেখি, আচ্ছা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা শামসুর রহমানের। এটা তোমরা ছোটবেলায় দেখেছো বা আগেও পড়েছো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা কি শামসুর রহমানের একটা কবিতা। আর শামসুর রহমানের স্বাধীনতা তুমি যে কবিতা, এটা তো দেখাইলাম তোমাদের। স্বাধীনতা তুমি কবিতাটা কি? এটা হচ্ছে কিন্তু মুক্তিযুদ্ধের প্রথম কবিতা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম কবিতা, যেটা কি শামসুর রহমানের স্বাধীনতা। তো যেখানে স্বাধীনতাটা ডিরেক্টলি আছে, স্বাধীনতার কথা মানে কি শামসুর রহমান, সতে স্বাধীনতা সতে শামসুর রহমান কবিতা, এটা এমনি করে মনে রাখবে। তারপর শামসুর রহমানের আরও কিছু লেখা আছে যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট না, প্রথম দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট। শামসুর রহমানের পরবর্তী লেখাগুলো কি? সন্ত্রাসবন্দি, বুলেট বিদ্ধ দিন, রাত্রি, রক্তশেষ, বন্দি শিবির থেকে। তো এটাও আমরা আসলে একটা নেমোনিক দ্বারা তোমরা মনে রাখতে পারো। তো এটা নেমোনিকটা কিভাবে মনে রাখতে পারো? দেখো, রাতে বন্দি সন্ত্রাসে বুলেট বিদ্ধ রক্ত। সো কি? রাতে বন্দি সন্ত্রাসে বুলেট বিদ্ধ রক্ত। রাতেতে কি হচ্ছে? রাতে আমরা পাচ্ছি রাত্রি, বন্দি দ্বারা কি পাচ্ছি? বন্দি দ্বারা পাচ্ছি বন্দি শিবির থেকে, সন্ত্রাস দ্বারা আমরা পাচ্ছি সন্ত্রাসবন্দি, বুলেট দ্বারা আমরা পাচ্ছি কি? বুলেট বিদ্ধ দিন, রক্ত দ্বারা পাচ্ছি কি? রক্তসেচ। এগুলো শামসুর রহমানের উপন্যাস। তো শামসুর রহমান উপন্যাসে আমরা কি পাচ্ছি? স্বাধীনতা প্লাস একটা নেমোনিক। নেমোনিকটা কি? রাতে বন্দি সন্ত্রাসে বুলেট বিদ্ধ রক্ত। তারপর হচ্ছে প্রথম শহীদ বাংলাদেশের মেয়ে, আজকের বাংলাদেশ। যেখানে বাংলাদেশ লেখাটা পাবা সেখানেই কি বাংলাদেশ লেখাটা যেখানেই পাবা সেখানে হচ্ছে বেগম সুফিয়া কামাল। গেরিলা কবিতা রচিত হচ্ছে হাসান হাফিজুর রহমান। আর এটা তো তোমরা জানো স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, এটা রচিত হচ্ছে নির্মলেন্দু গুণ। পাশাপাশি আরেকটা দেখতে পারো, দগ্ধগ্রাম ও মুক্তিযুদ্ধ, এটা হচ্ছে কবি জসিমউদ্দিন। তারপর বিদেশিদের লেখা কিছু বই, এগুলো ইম্পর্টেন্ট। সো প্রথমত যেটা হচ্ছে বেট্রায়াল অফ ইস্ট পাকিস্তান। বেট্রায়াল মানে কি? বিশ্বাসঘাতকতা। মানে এটা লিখেছেন কি? লেফটেন্যান্ট একে খান নিয়াজি। তো নিয়াজি কি ছিলেন? পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান ছিলেন। তো তার কাছে অবশ্যই কি বাংলাদেশ যে স্বাধীন হচ্ছে এটা কি বিশ্বাসঘাতকতা মনে হচ্ছে, এজন্য কি এটাকে আমরা কি বেট্রায়াল। তো বেট্রায়াল অফ পাকিস্তান বা বিশ্বাসঘাতক, এটা কে লিখেছেন? এটা লিখেছেন একে খান নিয়াজি, কারণ তার কাছে আমাদের পূর্ব পাকিস্তানের যে স্বাধীনতাটা কি বিশ্বাসঘাতকতা মনে হয়েছে। তারপর দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, এটাকে আর্চার কে ব্লাড। তো মনে রাখতে পারে ক্রুয়েল মানে কি? নৃশংস। তো ক্রুয়েলের সাথে কি ব্লাডের সম্পর্ক আছে অবশ্যই। তারপর দ্য রেপ অফ বাংলাদেশ কি অ্যান্থনি ম্যাসক্যারেনহাস। অ্যান্থনি ম্যাসক্যারেনহাস সাংবাদিকতার পাশাপাশি কি লেখালেখি করেছেন বাংলাদেশকে নিয়ে। তো রেপ কি? রেপ অবশ্যই একটা বিভৎস জিনিস, খারাপ জিনিস। তো এটা ম্যাসাকারের সাথে তুলনা করা যায়। সো কি দ্য রেপ অফ বাংলাদেশ অ্যান্থনি ম্যাসক্যারেনহাস, নামের সাথে কি ম্যাসাকার আছে। তারপর সারেন্ডারের ঢাকা, বার্থ অফ এ নেশন, এটা লিখছি লেফটেন্যান্ট জ্যাকব। তো লেফটেন্যান্ট জ্যাকব ছিলেন কি? তিনি হচ্ছে যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান ছিলেন লেফটেন্যান্ট জ্যাকব।
তারপর দ্য ব্লাড টেলিগ্রাম, এটা কি লিখেছেন গেরি জে ব্যাশ। দ্য ব্লাড টেলিগ্রাম গেরি জে ব্যাশ, যেহেতু এখানে তিনটা ওয়ার্ড দ্য ব্লাড টেলিগ্রাম গেরি জে ব্যাশ। একটি কালো মেয়ের কথা কে লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো কি রাতের কালো আকাশে কিন্তু তারা দেখতে পাওয়া যায়, তাই না? সো তার কালো মেয়ের কথা কে লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো আমরা যদি এসে রিক্যাপ করি আবার দেখো, দ্য বেট্রায়াল অফ ইস্ট পাকিস্তান, এটা কে লিখেছেন লেফটেন্যান্ট নিয়াজি, যিনি কি পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং তার কাছে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা কি বিট্রায়াল মনে হয়েছে। দ্য ক্রুয়েল বার্তা বাংলাদেশ, এটা কে লিখেছে আর্চার কে ব্লাড, ক্রুয়েলের সাথে কি ব্লাডের সম্পর্ক। দ্য রেপ যেহেতু একটা বিভৎস জিনিসটা, এটাকে আমরা ম্যাসাকারের সাথে তুলনা করতে পারি, সো এটা কি অ্যান্থনি ম্যাসকারেনাস। তারপর হচ্ছে দ্য ব্লাড টেলিগ্রাম, এটা কি লিখেছে গেরি জে ব্যাশ। একটি কালো মেয়ের কথা, কালো মেয়ে কি কালো হচ্ছে কি রাতের আকাশ কালো থাকে, তো এটা কি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। তারপরে ৭১ নামে রচিত কিছু গ্রন্থ, এটা তোমরা পড়েছো আগে। ৭১ দিনগুলি কি জাহানারা ইমামের লেখা। আর ৭১ ডায়েরিকে লিখেছেন, ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল। ৭১ যিশু হচ্ছে শাহরিয়ার কবি, যিশুতে স আছে, এর সাথে শাহরিয়ারের স, তোমরা এখানে কম মিলে পড়তে পারো। তারপর আমরা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু গান আছে, গানগুলো আমরা দেখি মুক্তিযুদ্ধ ভিত্তিক গান কি আছে। তো মুক্তিযুদ্ধ ভিত্তিক গান আগে সবার আগে জানবা একটা জিনিস লিখে দিয়ে, এই জিনিসটা মনে রাখবে। নদীর সাথে অলওয়েজ সম্পর্ক কার, নদীর সাথে সম্পর্ক হচ্ছে আতা, আর সাগরের সাথে গোবিন্দ। ওকে, এখন থেকে এটা মুখস্থ রাখবে। নদী মানে আতা, সাগর মানে গোবিন্দ, নদী মানে আতা, সাগর মানে গোবিন্দ। তাহলে আমরা দেখি এক নদী পেরিয়ে এটার সুর দিয়েছে কে খান আতাউর রহমান বা খান আতা, এবং এটা লিখেছেন কে, এটাও কি কথা বা তোমার হচ্ছে সম্পাদনা করেছেন, এটাও কি খান আতা। আর এক সাগর রক্তের বিনিময়, এটা কি গোবিন্দ হালদার লিখেছেন, সুর করেছেন গোবিন্দ হালদার, এটা লিখেছেন কি গোবিন্দ হালদার। আর অবশ্যই কি পদ্মা মেঘনা যমুনা, যমুনা গিয়ে কি পদ্মায় পতিত হয়, পদ্মা গিয়ে মেঘনায় পতিত হয়, আর মেঘনা কি সর্বশেষে গিয়ে সাগরে পতিত হয়। তো এই জন্য কি পদ্মা মেঘনা যমুনা, এটাও কি এটার হচ্ছে তোমার কথা কি গোবিন্দ হালদার বা গোবিন্দ হালদার রচিত। আর এটা একটু মনে রাখবে, এটা সুর দেয় হচ্ছে সমর দাস। তারপর ধনধান্যে পুষ্পে ভরা, এটা কি এটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় বা ডিজে রায়, মনে রাখতে পারো দ্বিজেন্দ্রলাল রায় বা দ্বিজেন রায়, ইনি হচ্ছে কি এটা কথা সুর উভয় করেছেন। তারপর সালাম সালাম হাজার সালাম, এটা কি ফজলে খোদা এবং আব্দুল জব্বার। তো অবশ্যই কি আমরা সালাম কি খোদা বা মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দেই, আর মহান আল্লাহ তাআলার একটা নাম আছে কি জব্বারও আল্লাহ তাআলার একটা নাম আছে। সো আমরা কিভাবে মনে রাখতে পারি, দেখো সালাম কি আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দেই, তাহলে যেটা আমরা মনে রাখতে পারি খোদা জব্বার দ্বারা নামটা মনে রাখতে পারি। খোদা বলতে আমরা আল্লাহ তাআলাকে বুঝি যে আল্লাহ তাআলাকে আমরা খুশি করার জন্য সালাম দিই, আল্লাহ তাআলার একটা নাম কি জব্বার। সো সালাম সালাম হাজার সালামের কথা দিয়েছে হচ্ছে ফজলে খোদা এবং সুর করেছে কে আব্দুল জব্বার। তারপর আরো দুই একটা আছে, একটু দেখতে পারো। সবকটা জানালা খুলে দাও নজরুল ইসলাম বাবু। আর শোনা লোকে বলে শোনা হচ্ছে কি আব্দুল লতিফের কথা এবং আব্দুল লতিফের সুর করা, জাস্ট এটা একটু দেখতে পারো। তারপর আমরা আজকে একদম প্রায় শেষের দিকে চলে এসেছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপত্য এবং ভাস্কর্য। এখানে কিছু ছবি আছে দেখো, এটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গি, যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। জাগ্রত চৌরঙ্গি কি আমাদের যে প্রথম ভাস্কর্য ছিল মুক্তিযুদ্ধে। তো মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্যের নাম কি, মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্যের নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গি। এটার অবস্থা কি ঢাকার জয়দেবপুরে, এবং এটা কে আব্দুল রাজ্জাক। তো এটা এভাবে মনে রাখতে পারো, যতে জাগ্রত চৌরঙ্গি, যতে জয়দেবপুর গাজীপুর, এবং রাজ্জাকে কি জয় জ আছে, দেখো রাজ্জাকে কি জয় জ আছে না। সো এভাবে কি তোমরা জ কথাটা দ্বারা কি জাগ্রত চৌরঙ্গি সব জায়গায় রিলেট করতে পারবা। নামে জাগ্রত চৌরঙ্গি, অবস্থান জয়দেবপুর, এবং কি এটার যে স্থপতি এটাও কি আব্দুল রাজ্জাক। এটা হচ্ছে তোমাদের জাগ্রত চৌরঙ্গি। তারপর আমরা আসি মুজিবনগর স্মৃতিসৌধ। আচ্ছা, মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? অবশ্যই মুজিবনগর, যেখানে মুজিবনগর কমপ্লেক্স যেখানে, অর্থাৎ মেহেরপুরে। আর এটার স্থপতি কি তানভীর কবির, মনে রাখতে হবে এটার স্থপতি তানভীর কবির। আমরা মুজিবনগর স্মৃতিসৌধটা একটু দেখে নেই। এটা হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ, এটা দুইটা পার্ট, এটা হচ্ছে ভিতরের পার্টটা, আর এটা হচ্ছে বাইরের পার্টটা। মুজিবনগর স্মৃতিসৌধ এটা আমারই ছবি, অনেক আগের, এটা 2022 সালের দিকের ছবি, এসএসসি পরীক্ষা পরপর করতে গিয়েছিলাম। মুজিবনগর স্মৃতিসৌধ, তো দেখতে পাচ্ছ মুজিবনগর কমপ্লেক্সটা কিরকম তৈরি। মুজিবনগর স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? মেহেরপুরে অবস্থিত, তানভীর কবিরের। তারপর আমরা তো জানি জাতীয় স্মৃতিসৌধ, এটা সবার জানা দরকার। জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত। আর মাস্ট যেটা ভুল না করলেই নাই, এটা হচ্ছে কি মইনুল হোসেন কি জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। তারপর আমরা কয়েকটা এখানে টানা দেখি, এখানে আরেকটা আছে সপ্তংশক। ওকে, সপ্তংশক এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং এটার কে স্থপতি? এটা হচ্ছে হামিদুজ্জামান খান।
তো সপ্তংশকে পাশাপাশি আমরা আরেকটা জানতে পারি, সেটা হচ্ছে স্বাধীনতা। এই দুয়োটা স্বাধীনতা এবং সপ্তংশক, এই যে এখানে যে দুয়োটার হচ্ছে তোমার স্থপতিকে হামিদুজ্জামান খান। তো আমরা একটা জিনিস জানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বড় ক্যাম্পাস, এখানে কি শীতকালীন অতিথি পাখি অনেক হাঁস আসে। তো আমরা এটাকে কি দ্বারা মনে রাখতে পারি? আমরা এটাকে মনে রাখতে পারি হাঁস দ্বারা। সরি, হাম হয়ে গেছে, দুঃখিত। এটাকে আমরা মনে রাখতে পারি হাঁস দ্বারা। হতে কি? হতে হচ্ছে তোমার হামিদুজ্জামান খান, এবং শতে কি? সপ্তংশক এবং স্বাধীনতা। ওকে, হতে হচ্ছে হামিদুজ্জামান খান, শতে হচ্ছে সপ্তংশক, আর স্বাধীনতা। এই দুটো মনে রাখবে। তারপর আসি আমরা আরেকটা কি, বিজয় একাত্তর। আচ্ছা, বিজয় একাত্তর কোথায় অবস্থিত? বিজয় একাত্তর অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কে স্থপতি? শ্যামল চৌধুরী। আচ্ছা, বিজয় একাত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা জানি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক সবুজে ঘেরা, বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাম্পাসের মধ্যে একটি। তো যেহেতু এটা সবুজে ঘেরা একটা ক্যাম্পাস, সুজলা সুফলা শস্য শ্যামলাস্য, এটার স্থপতিকে বিজয় একাত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এর স্থপতি হচ্ছে শ্যামল চৌধুরী। ওকে, তারপর আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটা আছে, যেটা মনে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটা কি কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটা আমরা একটু অন্যভাবে দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি কি কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটা হচ্ছে অপরাজেয় বাংলা, স্বাধীনতা সংগ্রাম, আর স্বোপার্জিত স্বাধীনতা। তো স্বাধীনতা সংগ্রাম, স্বোপার্জিত স্বাধীনতা, এই দুয়োটার স্থপতি হচ্ছে শামীম শিকদার। আর অপরাজেয় বাংলা যেটা, এটার হচ্ছে কি সৈয়দ আব্দুল্লাহ খালেদ। সো আমরা এটাকে কিভাবে মনে রাখতে পারি? ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা, ঢাকা বিশ্ববিদ্যালয়টা আমরা মনে রাখার জন্য একটা নেমোনিক দিতে পারি, সেটা হচ্ছে কি ঢাবিতে খাসা অশ্ব। দেখো, কেউ পার্সোনালি নিও না, আসলে এগুলো মনে রাখার জন্য, জাস্ট কাউকে বুলি করা বা ছোট করার জন্য না। সো ঢাবিতে খাসা অশ্ব, অশ্ব মানে তো ঘোড়া, যাই হোক মানে একটু ভুল হয়েছে। ঢাবিতে খাসা অশ্ব। তো খাতে কি? খাতে হচ্ছে তোমরা মনে রাখবা সৈয়দ আব্দুল্লাহ খালেদ। আচ্ছা, সৈয়দ আব্দুল্লাহ খালেদ। আর স দ্বারা কি? স দ্বারা হচ্ছে স্বোপার্জিত স্বাধীনতা আর স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রাম, স্বোপার্জিত স্বাধীনতা। আর এখানে আরেকটা কি আছে? অতে কি? অতে হচ্ছে অপরাজেয় বাংলা। অপরাজেয় বাংলা। আর আরেকটা স আছে, আরেকটার সাথে এখানে কি হচ্ছে? শামীম শিকদার। সো এটা কি মনে রাখতে হবে? ঢাবিতে খাসা অশ্ব। সো ঢাবিতে কি? খতে হচ্ছে খালেদ, সৈয়দ আব্দুল্লাহ খালেদ। আর সৈয়দ আব্দুল্লাহ খালেদের কি? অপরাজেয় বাংলা। এটা মনে রাখবে, সৈয়দ আব্দুল্লাহ খালেদ হচ্ছে অপরাজেয় বাংলা। আর স্বোপার্জিত স্বাধীনতা, স্বাধীনতা সংগ্রাম, দুটোটাই স আছে, দুটোটা রচয়িতাকে, দুটোটা রচয়িতা হচ্ছে শামীম শিকদার। আচ্ছা, তারপর আরো কয়েকটা আছে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটা হচ্ছে মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এটার স্থপতি হচ্ছে মোস্তফা হারুন কুদ্দুস হালি। আর এখানে সাবাস বাংলাদেশ, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটার স্থপতি হচ্ছে কি নিতুন কুণ্ড। আর স্মারক ভাস্কর্যটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢুকলে একটা বড় ভাস্কর্য দেওয়া যায়, সেটা। তো এটা কি মর্তুজা বশির স্মারক ভাস্কর্য স্থপতি। আর চেতনা একাত্তর কি শাহজালাল বা শাস্ত্রে অবস্থিত, এটা কি মোবারক হোসেন নিপাল। এখান থেকে মোটামুটি এই কয়টা পড়লেই হয়। আর যদি চাও আর দুইটা হচ্ছে তোমাদের এখানে অ্যাড করতে পারি। আর দুইটা কি হচ্ছে? শিখা চিরন্তন আর হচ্ছে স্বাধীনতা স্তম্ভ। শিখা চিরন্তন হচ্ছে স্বাধীনতা স্তম্ভ। এই দুটোটা কোথায় অবস্থিত জানো? সোহরাওয়ার্দী উদ্যানে, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যান। এবং যে স্বাধীনতা স্তম্ভ, যেটা স্বাধীনতা স্তম্ভের স্থপতি হচ্ছে মেরিনা তাবাসসুম এবং কাশেম মাহবুব। মনে রাখবে, মেরিনা তাবাসসুম আর কাশেম মাহবুব।
মেরিনা তাবাসসুম এবং কাশেম মাহবুব। আর এখান থেকে আরেকটা মনে রাখতে পারো চাইলে যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ না, তার পাশাপাশি যে রাজারবাগ স্মৃতিসৌধ, রাজারবাগ স্মৃতিসৌধ এটাও কি, এটা হচ্ছে মুস্তফা হারুন কুদ্দুস হিলি, ইনি হচ্ছে কি এটারও স্থপতি। সো এখান থেকে আসলে এই কটা পড়লেই হয়, এর বাইরে হচ্ছে দরকার হয় না। সো তারপর তোমাদের জন্য আর কিছু ইনফো আছে, যেটা হচ্ছে এগুলো গত ক্লাসে দেখানো উচিত ছিল, বাট গত ক্লাসে দেখাতে পারিনি। সো মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি যে ইম্পর্টেন্ট এমন না। তো মুক্তিযোদ্ধাকালীন পত্রিকা সমূহ, মুক্তিযোদ্ধাকালীন যে পত্রিকা তার ভিতরে হচ্ছে মেইনলি ছিল জয় বাংলা পত্রিকাটা। জয় বাংলা পত্রিকাটি এটা সরকারি অনুমোদনপ্রাপ্ত স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র। কি এটা হচ্ছে সরকারি অনুমোদনপ্রাপ্ত প্রথম সংবাদপত্র হচ্ছে জয় বাংলা পত্রিকা। আর রণাঙ্গন নামের একটা পত্রিকা ছিল, যেটা হচ্ছে টাঙ্গাইল থেকে প্রকাশিত। দেখো রণাঙ্গনে উয়োগ আছে, টাঙ্গাইলে উয়োগ আছে। সো রণাঙ্গন কোথা থেকে? টাঙ্গাইল থেকে প্রকাশিত হতো। আর এটা কে প্রকাশের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী। তো তোমরা জানো কাদের সিদ্দিকী কিন্তু নিকনেম হচ্ছে বঙ্গবীর। তারপর বাংলার বাণী এবং বাংলাদেশ, এই দুটোটা হচ্ছে মুজিবনগর থেকে হচ্ছে প্রকাশিত হতো। বাট যে বাংলাদেশটা, এই বাংলাদেশটা হচ্ছে কি এটা ইংরেজি সাপ্তাহিক ছিল। সো ইংরেজি সাপ্তাহিক কোনটা? বাংলাদেশ। আর মুক্তিযুদ্ধে কিছু বিরোধী সংগঠন আছে, যার ভিতর প্রধান ছিল শান্তি কমিটি, এরা হচ্ছে মুক্তিবাহিনীকে দমন করত। তো রাজাকার, রাজাকার কিন্তু ফার্সি শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবী, পাক বাহিনীকে সহযোগিতা করতো। আলবদর, আলবদররা কি বুদ্ধিজীবী হত্যা করতো। সো এটা মনে রাখবে, বুদ্ধিজীবী হত্যা করতো কারা? আলবদররা হচ্ছে বুদ্ধিজীবী হত্যা করতো। আর আল শামস কি করতো? এরা হচ্ছে অর্থ শামস অর্থ সূর্য, এরা যুদ্ধকালীন সময় আধা সামরিক মিলিশিয়া বাহিনী গঠন করতো। সো এই পর্যন্তই হচ্ছে তোমাদের মুক্তিযুদ্ধ জিকে, একটু কঠিন টপিকটা আর কিন্তু ইম্পর্টেন্ট টপিক। সো মুক্তিযুদ্ধ টপিক তোমাদের যা যা পড়েছি, যা যা দাগিয়ে দিয়েছি, এর বাইরে থেকে আশা করি কিছু আসবে না। আর আমি একটু কনফিডেন্সে তোমাদের বলে দিচ্ছি যে এর বাইরে থেকে কিছু আসবে না। যা পড়েছি এটুকু যদি তোমরা ভালো মতো পড়ে যাও, স্লাইডগুলো ভালো মতো, এক্সট্রা ইনফোগুলো সহ পড়ে যাও, ইনশাল্লাহ তোমরা কমন পাবে। সো মুক্তিযুদ্ধের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে নতুন টপিক নিয়ে দেখা হবে। আর আমাদের কোর্সগুলোতে আবারও বলছি, ভর্তি হতে চাইলে এখনই নিচে দেওয়া কমেন্টের লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে যাও আমাদের জেনিত প্রিয় টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের পার্সোনাল মেন্টরশিপ সহ এরিয়া মার্কিং ব্যাচগুলোতে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।